এসবের দরকার নাই, তুমি ঘুমিয়ে যাও। শুনবেন না? আমার একটু কাজ আছে, তুমি শুয়ে যাও। আয়শা মাথা নাড়িয়ে হ্যাঁ জানায়, ভাবে মেঘ তার মাথার ঘোমটাটা তুলবে, কিন্তু মেঘ তো তার দিকে তাকাচ্ছে না পর্যন্ত। এই ভেবে মন মলিন হয়ে যায়। তবু সে হাসি মুখে রেখে বিছানায় গিয়ে একপাশে শুয়ে পড়ে। মেঘের খুব বেশি খারাপ লাগছে। আজ তার ঘর কে থাকার কথা আর কে আছে এই ভেবে ল্যাপটপ নিয়ে কিছু কাজ করতে থাকে। আয়শা উঠে বসে পড়ে, কিন্তু কি ব্যাপার, ঘুমাচ্ছ না যে? আপনি না ঘুমালে আমি কিভাবে ঘুমাবো? মানে? না মানে আপনার যদি কিছু লাগে তখন? আমার কিছু লাগবে না, তুমি ঘুমিয়ে যাও, ওকে? আচ্ছা। আয়শা আবার শুয়ে পড়ে। মেঘের কিছুটা বিরক্তি লাগে, কারণ আয়শা মাথার ঘোমটা না সরিয়ে আবার শুয়ে পড়ে। এত লম্বা ঘোমটা দিয়ে কি ঘুমাবে? আয়শা তাড়াতাড়ি উঠে বসে ঘোমটা সরিয়ে মাথায় সুন্দর করে কাপড় দিয়ে বসে বলে। মাফ করবেন, খেয়াল ছিল না। আয়শার দিকে নজর যায়, মেঘ কিছুটা অবাক হয়। এত সুন্দর আয়শা, যেমন মিষ্টি তার গলার সুর, তেমন দেখতে মিষ্টি। আয়শাকে কখনো কোনো ছেলে দেখেনি, সব সময় পর্দা করে রাখার জন্য। দেখলে হয়তো প্রথম নজরে প্রেমে পড়ে যেত। চোখগুলো টানা, গোল চেহারা, ঠোঁটগুলো গোলাপি, ফর্সা গায়ের রং। আয়শার প্রতি নজর যেন মেঘের সরছেই না। এতটা মায়াবী চেহারা যে আয়শার, চোখে কাজল দেওয়ায় আরো বেশি মায়াবী লাগছে তাকে। কি হলো? মেঘ তাড়াতাড়ি নজর ফিরিয়ে নেয়, ল্যাপটপে কাজ করতে করতে বলে ওঠে। চেঞ্জ করে শুয়ে পড়ো, উফ। জি আচ্ছা। আয়শা উঠে ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে আসে, একটা কালো জামা পরে আসে। বেশ ভালোই লাগছে তাকে। চুপচাপ এসে শুয়ে পড়ে। মেঘও কোনো কথা না বলেই নিজের কাজ করতে থাকে। এইদিকে মায়ের জ্বরটা যেন বেরিয়ে যাচ্ছে। রাতও অনেক হলো, এখনো যেন কমছেই না। কাব্য কি করবে ভেবে পাচ্ছে না। ডাক্তারকে কল দেয়। ডাক্তার বলে রাতে এমন বাড়ে, একটু ওষুধ ঠিক মতো খাওয়াতে, বেশি হলে সকালে মেডিকেলে নিতে। রীতিমতো ওষুধটুকু খাওয়ানোর পরও যেন জ্বরটুকু কমছেই না। মায়া শীতে কাঁপতে থাকে। তাড়াতাড়ি কাব্য এসি বন্ধ করে দেয়, মায়ের গায়ে কম্বল দেয়। তবুও যেন কাঁপানি বন্ধই হচ্ছে না। আলমারি থেকে আরো দুইটা কাব্য কম্বল বের করে মায়াকে ঝাঁপিয়ে দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে রাখে। কিছু সময় পর মায়াকে ছেড়ে তাকিয়ে দেখে মায়া ঘুম। ঔষধের জন্য হয়তো ঘুম, কিন্তু জ্বরটুকু তো কমেনি। তাই তাড়াতাড়ি জলপট্টি দিতে থাকে মাথায়, আর চুলগুলো আস্তে আস্তে টেনে দিচ্ছে। হাতগুলো আস্তে আস্তে টিপছে। মায়া অসুস্থ হওয়ায় যেন কাব্যের কাছে খুব খারাপ লাগছে। এইভাবে মায়াকে কষ্টে দেখে তার ভীষণ কষ্ট হচ্ছে। কিন্তু মায়া সে তো একদম পছন্দ করে না কাব্যের স্পর্শ। তবুও কি করার, মায়া এমন অসুস্থ দেখেও চুপ করে মায়ের কথা মানার মতো মানি হয় না। অনেকক্ষণ পর দেখে জ্বর কিছুটা কম। মুভ নিয়ে কপালে লাগিয়ে দেয় সুন্দর করে। সে মুভটুকু লাগাতে থাকে এক হাতে, কপাল টিপে দিচ্ছে, অন্য হাতে চুলগুলো টেনে দিচ্ছে। খুব যত্নে আজ বইয়ের সেবা করছে কাব্য। রাত 4টা। কাব্য এখনো বসে বসে মায়ার চুল টানছে। কিছুক্ষণ পর আবার কপাল, আবার হাত, দুই চোখে যেন একটুও ঘুম নেই তার। মায়া যেন আরামে ঘুমাচ্ছে, এই দেখে কাব্যের বেশ ভালোই লাগে। এই ভেবে যে অন্তত তার বউটা একটু ঘুমাতে তো পারছে। এত সময় বসে থাকায় কোমরটাও ব্যথা করছে, হাতটুকু সে কখন থেকে ব্যথা করছে। হঠাৎ চোখ খুলে দেখে কাব্য তার চুলে বিলি কেটে দিচ্ছে। সামনে কাব্যকে এভাবে দেখে চমকে ওঠে। আপনি? হ্যাঁ, আমি আমি তো থাকবো। আফটার অল, আমি তোমার হাজবেন্ড। না ঘুমিয়ে কি করছেন? হ্যাঁ, আর হাত সরান মাথা থেকে। কাব্য হাত সরায়। মায়া উঠতে যাবে, কাব্য মায়াকে উঠতে দেয় না। উঠতে হবে না, যা বলার এমনিই বলো। আপনার সাহস কি করে হয় আমাকে স্পর্শ করার? তোমাকে স্পর্শ আমি করিও নাই, ওকে? আমি আমার বউয়ের সেবা করছি, তো একটা শব্দ এখন শোনার ইচ্ছে নাই, তো চুপচাপ ঘুমিয়ে পড়ো। মায়া খুব বিরক্তি হয়। আগে থেকে একটু ভালোই লাগছে। পাশে ফিরে দেখে একটা বাটিতে ছোট একটা কাপড় আর পানি। বুঝতে বাকি রইল না কেন। এই তো বুঝে গেছে, সারা রাত কাব্য তার সেবা করেছে না ঘুমিয়ে। না ঘুমিয়ে নাটক করতে কে বলেছে আপনাকে? নাটক মানে? এই যে এইসব। আমার বউ অসুস্থ, আর আমি
আরামে ঘুমাবো ভাবলে কিভাবে? আর শোনো, নাটক বা যা ইচ্ছে মনে হয় ভাবো, কেয়ার করি না। তুমি অসুস্থ, তা আমার সহ্য হয় না, ব্যাস। আসলে কিছু বলাই বেকার আপনাকে। যেহেতু জানোই আমাকে কিছু বলা বেকার, তাহলে কেনই বা বলতে আসো? ফাল্লাহ। ওকে, সরি, আর হবে না, প্লিজ রেস্ট নাও। মায়া অন্যদিকে তাকায়, ভাবতে থাকে কাব্য এমন কেন, এত কথার পরও সে কিনা তারই কেয়ার করে। আচ্ছা, তোমার কি খারাপ লাগছে? কিছু কি খাবা? জাস্ট স্টপ, ওকে? তা তো হবে, বাট তুমি আগে আমাকে বলো কেমন লাগছে। যদি এই মুহূর্তে আপনি রুম থেকে না যান তাহলে সত্যি আমার খুব বেশি ভালো লাগবে। ওকে। কাব্য এই বলে উঠে চলে যায়। মায়া ভাবতে থাকে কাব্য এত তাড়াতাড়ি মেনেও নিল তার কথা, আবার ভাবে এতে তার ভালো, অন্তত রুমে তো নেই। কিছুক্ষণ পর কাব্য রুমে আসে। কি ব্যাপার, না ঘুমিয়ে আবারও আসলেন যে? স্বপ্নে আসলাম তোমার জন্য, নাও খাও, ভালো লাগবে। এই সময় স্যুপ কই পাইলেন? যেখানেই পাই না কেন, এখন তুমি এটা খাবা। আমার খিদে নেই। চুপচাপ খাবে। আচ্ছা যাও, আমি খাইয়ে দিচ্ছি। না লাগবে না, আমি নিজে খেতে পারবো। কেমন পারবা আমার জানা আছে, তো চুপ থাকবা। কাব্য স্যুপের বাটি রেখে মায়াকে তুলে মায়া পাশে বসে স্যুপটুকু তার মুখে দিয়ে বলে, আর হ্যাঁ, খিদে নেই আমার। খিদে আছে কিনা জিজ্ঞেস করি নাই, বলেছি খেতে। তো চুপচাপ খাবে, এটাই শেষ, ওকে? আমি খাবো না, ওকে? মায়া কাব্যের হাতটা জোরেই সরিয়ে দেয়। জিনিসটা কাব্যের কাছে বেশ খারাপ লাগে, রাগ উঠে যায় মুহূর্তে কাব্যের। সাহস হয় কি করে আমার হাত সরানোর? কাব্য এত জোরে ধমক দেয় যে মায়া একটু ভয় পায়। বেশি ভালোবাসা দেখাচ্ছি বলে মাথায় উঠে গেছো নাকি? সব সময় নিজের মতো করো, তারপরে আর সবগুলো দাঁত ফেলে দিতাম। চুপচাপ তা করবে যা আমি বলবো। বেশি মাথায় উঠে গেছো তুমি। কাব্যর এমন রূপ দেখে মায়া পুরো শকড। এই কাব্য কি সেই কাব্য যাকে সে জানে? কাব্যর ধমক শুনে তো মায়া রীতিমতো বরফ হয়ে বসে আছে। এদিকে কাব্য রাগী লুক নিয়ে সুপের চামচ মায়ের দিকে ধরে বলে। হ্যাঁ করো। মায়া চুপচাপ হা করে। কাব্য সবটুকু স্যুপ মায়াকে খাইয়ে দেয়। মায়াকে এভাবে ধমক দিতে সে চায়নি, কিন্তু মায়া যে মেয়ে, এইভাবে না দিলেও হয় না। খাওয়া শেষে মায়াকে বলে ওঠে, চুপচাপ ঘুমাবে, আর একটা শব্দ করলে খবর আছে বলে দিলাম। বাটিটা রেখে মায়াকে শক্ত করে জড়িয়ে ধরে লাইট অফ করে। ছাড়ুন। চুপ বলছে না, কানে কথা যায় না? মায়া চুপ হয়ে যায়। দুজনে ঘুমিয়ে পড়ে। এইদিকে ফজরের আজানের সুরে আয়শার ঘুম ভাঙে। উঠে তাড়াতাড়ি অজু করে আসে। মেঘকে ডাক দেয়। শোনেন, আজান দিচ্ছে, উঠুন নামাজ পড়তে। ঘুমাতে দাও তো। দেখুন, আজান দিয়ে দিয়েছে, আপনি নামাজ পড়ে আবার ঘুমিয়ে যায়েন। আয়শার কথা শুনে খুব বিরক্তি ভাব নিয়ে উঠে বসে। আয়শার দিকে তাকিয়ে দেখে অজু করে এসেছে, যে মুখ পর্যন্ত সে মুছেনি। চেহারা যেন উজ্জ্বলতা কাজ করছে অনেক। এত সুন্দর কেন, এই তার মাথায় আসছে না। মেঘার কিছু না ভেবে অজু করে আসে। আয়শা জায়নামাজ নিয়ে দাঁড়িয়ে আছে। মেঘকে দেয়, সাথে টুপিও। মেঘ সামনে দাঁড়ায়, তার পেছনে আয়শা দাঁড়ায় নামাজে। দুজনে ফজরের নামাজ আদায় করে একসাথে মোনাজাত করে মেঘ উঠে যায়। আয়শা এখনো জায়নামাজে আছে। কি ব্যাপার, উঠে না যে? আপনি ঘুমান, আমি কোরআন পড়ব। এখন সকালে কোরআন পড়া নিয়ম, আর কোরআন পড়লে মন ভালো থাকে। যে কোনো দুশ্চিন্তা বা যাই হোক না কেন, কোরআন পড়লে মুহূর্তেটা চলে যায়। মেঘ কিছু না বলে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। আয়শা কোরআন শরীফ নিয়ে পড়া শুরু করে, আওয়াজ করেই পড়ে। এত সুন্দর পড়ার সুর শুনে মেঘ না ঘুমিয়ে এসে আয়শার পাশে বসে আর শুনতে থাকে কোরআন পড়া। মুচকি হেসে মেঘের দিকে তাকিয়ে আবার পড়া শুরু করে। আয়শার মুচকি হাসিটা এত সুন্দর যা মেঘ কখনোই ভাবেনি। মায়া সুন্দর, কিন্তু আয়শা এর চেয়েও বেশি সুন্দর। কিন্তু মেঘের মনে হয় মায়াই। অনেকক্ষণ পর আয়শা কোরআন পড়া শেষ করে, আর ততক্ষণ পর্যন্ত মেঘ শুনে, একটু উঠে যায়নি, আর মন দিয়ে শুনতে থাকে। এত সুন্দর কোরআন পড়া। কোরআন পড়া আর মন দিয়ে শোনা দুটোই সওয়াব। আয়শা কথাটা বলে উঠে যায়। উঠে মেঘকে বলে, আপনি কি খাবেন? মানে
আসলে আপনি কি নাস্তা সকাল পর্যন্ত করেন? আমি তো জানি না তেমন, তাই জিজ্ঞাসা করছি। আপনার পছন্দ মতন নাস্তা বানাতাম। কিছু করা লাগবে না, বাইরে থেকে খাবার অর্ডার করে নিব। না না, বাইরের খাবার একদম ভালো না, আমি বানিয়ে আনছি। আয়শা এ বলে তাড়াতাড়ি চলে যায়। এইদিকে মায়াও কাব্যকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। অনেক বেলা হয়ে যায়, তাদের দুজনের ঘুম যেন ভাঙছেই না। আর না কেউ ডাকছে তাদের, ডাকবেই বা কে? দাদিমা তো এই ভেবে হ্যাপি যে কাব্য মায়ের সাথে আছে। কাব্যর যখন ঘুম ভাঙে তখন চোখ খুলে দেখে মায়া তার বুকে ঘুমিয়ে আছে। বেশ ভালোই লাগছে তার। ভাবছে তার মায়াবতী আজ তার বুকে লেপ্টে আছে। এই দিনের জন্য তো অনেক অপেক্ষা করেছে, কিন্তু মায়ের মনে যে রাগ ঘৃণা জমে আছে তা মিটিয়ে যেদিন বুকে টেনে নিবে, হয়তো ওই দিন শান্তি পাবে তার এই বুকে। মায়াবতী, আমি বারবার তোমার ওই মায়া ভরা মুখের উপর ক্রাশ খাই। বারবার হারিয়ে যায় এই চেহারায়। ভালোবাসা কি জানতাম না, তোমার থেকে শিখেছি এক মুহূর্ত। এখন তোমার ছাড়া থাকা মানে আমার জন্য অনেক মুশকিল। তোমার ছাড়া নিজেকে ভাবা মানে আমাকে জীবিত লাশ ভাবা একই হবে। একদিন আসবে তুমি আমাকে ভালোবাসবে, বাধ্য হবে বাসতে। ভেবেছি নরম হয়ে থাকলে হয়তো বাসতে, কিন্তু তুমি না, দিনের পর দিন আরো এই রাগ জিদ দেখাও। এখন থেকে আমি কড়া হব, তোমার মনে নিজের জন্য জায়গা করে নেব। আমি সবটুকু ভালোবাসা দিয়ে তোমায় নিজের করব। কথা দিচ্ছি কখনো কষ্ট দিতে দেব না তোমায়। মায়া কিছুটা নড়ে ওঠে। মায়ের এমন নড়ে ওঠা দেখে কাব্য চোখ বন্ধ করে ফেলে। চোখ খুলে যখন নিজেকে কাব্যর বুকে পায় তখন ভয়ে ঘাবড়ে যায়। ভাবে সে এইভাবে জড়িয়ে আছে কাব্যকে, আর কাব্য তো ঘুম, হয়তো বলতে পারবে না। তাড়াতাড়ি সরে যেতে লাগে, কিন্তু পারে না। কিভাবে সরবে? কাব্য যে শক্ত করে ধরে আছে ঘুমের ভান ধরে। খুব মুশকিল হচ্ছে ছোটা। উফ, কি মুশকিল রে বাবা! এত শক্ত করে ধরে আছে যে উঠে যেতেও পারছি না আমি। কাব্যর খুব হাসি আসে, তবুও কন্ট্রোল করে রাখে হাসি। আরো শক্ত করে জড়িয়ে ধরে মায়াকে। মায়া না পেরে এবার ডেকে ওঠে। শুনুন, কাব্যর কোনো খবরই নেই। এই যে শুনছেন, উঠবেন কি? হুম। উফ, এই যে আপনি কি কথা শুনছেন না আমার? কাব্য এবার চোখ খুলে মায়ের দিকে তাকায়, খুবই রাগান্বিত ভাবে তাকিয়ে আছে তার দিকে। একটু হেসে বলে, কি ব্যাপার? আজ আমার বউ আমাকে এত আদর করে রাখছে, কি ব্যাপার? জাস্ট শাট আপ, ওকে? আমার ছাড়ুন এক্ষুনি। কখনো না, তোমাকে ছাড়ার জন্য বিয়ে করি নাই, ওকে? আমি সেই ছাড়ার কথা বলছি না। উফ, এই মুহূর্তে আমার ছাড়ুন, আমি উঠবো। ও, তোমাকে ধরে রেখেছি। ও, তোমাকে ধরে রেখেছি কি আমি, যে ছেড়ে দেব? তুমি না, উল্টো আমাকে ঝাপটা মেরে জড়িয়ে ধরে আছো। মজা করা কি বন্ধ করবেন প্লিজ? ওকে ওকে। কাব্য মায়াকে ছেড়ে দেয়। মায়া তাড়াতাড়ি উঠে বসে পড়ে। শরীরটা অনেক দুর্বল, কিন্তু জ্বর নেই। রাতে কাব্য যে সেবা করেছে, জ্বর অনেক কমে গেছে। মায়া তেমন পাত্তা না দিয়ে বিছানা থেকে উঠে যায়। কাব্য উঠে ফ্রেশ হয়ে নেয়। আজ নাস্তা রুমে নিয়ে আসে মায়া অসুস্থ বলে। মায়া, তাড়াতাড়ি করো, নাস্তা এনেছে। মায়া এসে হালকা নাস্তা খেয়ে নেয়। কাব্য ওষুধটুকু সময় মতো মায়াকে খাওয়ায়। যদিও মায়া খেতে চায় না, তবুও জোর করে খাইয়ে দেয়। এইদিকে মেঘ অফিসের কিছু কাজ সেরে আসে। এইদিকে আয়শা রান্না করে বসে আছে মেঘের জন্য না খেয়ে। মেঘ এসে দেখে আয়শা ঘুমিয়ে আছে, তাই আর ডাকে না। টেবিলে খাবার সাজানো দেখে বোঝা যাচ্ছে আয়শা নিজেও কিছু খায়নি। এখন নাও খেয়ে এই মেয়ে লুকিয়ে আছে। মেঘ আয়শার কাছে যায়। আয়েশা আয়েশা। আয়শা মেঘের আওয়াজ পেয়ে তাড়াতাড়ি উঠে যায়। মাথায় কাপড় দিয়ে বলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিন্তু এত এই সময় লুকিয়ে ঘুমিয়ে আছে, আর টেবিল দেখলাম এসব খাবার পড়ে আছে, খাও না কেন? করবেন, আসলে একটু শরীরটা খারাপ লাগছিল, শুয়েছি। কখন চোখ লেগে গেছে নিজেও জানি না। আরে মাপ চাওয়া দরকার নাই, খেয়ে ঘুমাতে না চাইলে খেলে শরীর খারাপ করবেই। আসলে আপনার অপেক্ষা করছি, ভেবেছি আপনি আসলে একসাথে খেয়ে নেব, তাই। নেক্সট টাইম থেকে আমার অপেক্ষা করার কোনো দরকার নেই, ওকে? খিদে লাগলে খেয়ে নিবে, ঠিক আছে?
আয়শা মাথা নাড়িয়ে হ্যাঁ জানায়। আমার আজকেই বেক করব। তুমি আমার কাপড় যাবতীয় যা লাগে তা গুছিয়ে নিও। আমার আজকে চলেই যাব। আমার আম্মা একটু অসুস্থ, তাই আজকে যেতে হবে। জি আচ্ছা, আপনি ফ্রেশ হয়ে নিন, আমি খাবার দিচ্ছি। আমার খিদে নেই, তুমি খেয়ে নাও। মেঘ এই বলে চলে যায় ওয়াশরুমে। আয়শার কিছুটা তো খারাপ লাগে, কিন্তু ভাবে হয়তো মেঘের কাজের চাপ বেশি, তাই। কিছুক্ষণ পর আয়শা আর মেঘ রওনা দেয় তাদের আসল ঠিকানায়। এইদিকে কাব্য আজ অফিসে যায়নি, যা কাজ ছিল সব বাসায় করে নিচ্ছে। মায়া বিছানায় আজ শোয়া হয়ে আছে। কাব্য তার পাশে গিয়ে বসে। এখন কেমন লাগছে? মায়া কাব্যর কথা পাত্তা না দিয়ে অন্যদিকে তাকিয়ে আছে। জ্বরে মেবি বয়রা হয়ে গেছো। আপনার সাথে কথা বলার আমার কোনো ইচ্ছেই নেই, ওকে? আমার তো আছে, তাই তুমি বলবে, ওকে? জি না, আমার নেই। আপনার থাকলে বাইরে গিয়ে কারোর সাথে বলুন আপনি। আমি আমার বউয়ের সাথে কথা বলবো, আর কারোর সাথে না, ওকে? মায়ের খুবই বিরক্ত লাগে। কাব্য তো কাব্য, সে একটা কথা শোনারও মানুষ না। নিজের মন মতো করা তার স্বভাব। মায়ের কপালে হাত দিয়ে দেখে জ্বর নেই। মুচকি হেসে বলে, চলো বারান্দায়। কেন? উফ, তুমি সব সময় এত প্রশ্ন কেন করো? চুপ থাকতে কি কষ্ট হয়, হ্যাঁ? আমি অযথা কেন বারান্দায় যাব? বিকেল টাইমে ভালো লাগে বারান্দায়, তাই। আপনার লাগলে আপনি যান, আমাকে কেন অযথা যেতে বলছেন আপনি? বুঝছি, এভাবে যাবে না, ওইভাবে নিতে হবে। মানে? মায়া আর কিছু বোঝার আগে কাব্য তাকে কোলে তুলে নেয়। কোলে তুলে নিয়ে যায় বারান্দায়। এইসবের মানে কি? একদম চুপ। মায়া আর কিছু বলে না। খুবই বিরক্ত লাগে। কাব্য মায়ের সামনে একটা পেন্টিং বের করে দেখায়। বেশ সুন্দর করে ভালোবেসে সে এঁকেছে। চোখ বন্ধ করো। এসব ন্যাকামো আমি করতে পারবো না। কি আনরোমান্টিক বউ জুটলো বাবারে কপালে। কি বললেন? কই না তো। আচ্ছা, আমি দেখাই, ওয়েট। কাব্য মায়াকে দেখায় মায়ের ছবি। দেখে সে পুরো অবাক। এত সুন্দর করে যে আঁকতে পারে কাব্য, তা তার জানা ছিল না। খোলা চুল, গোলাপি ঠোঁট, অসাধারণ ছবি এঁকেছে। এত ভালো প্রতিভা যে কাব্যর আছে তা আজ মায়ের কাছে জানা হলো। কেমন হয়েছে? মায়া উঠে দাঁড়ায়। কি হলো, বললে না যে কেমন হলো? ওয়েট, বলতেছি কেমন। মায়ের ছবিটা ভালো করে পাশে থাকা পানির জগটা নিয়ে সবটুকু পানি মেরে দেয়। কাব্য তাড়াতাড়ি সরাতে যায়, কিন্তু পারে না। পানিটুকু ছবি নষ্ট করে দিয়েছে। পাগল তুমি, এই কি করলে? যেটা উচিত ছিল সেটাই করেছি আমি। মানাটা কি মায়া? এই ছবির মতো আমার জীবনটা আপনি নষ্ট করে দিয়েছেন। আমার সুখ, আমার হাসি, সবটুকু কেড়ে নিয়েছেন। এখন আসছেন ন্যাকামো করতে? হাউ ফানি। মায়া, প্লিজ বোঝার চেষ্টা করো। যা কিছু শুধুমাত্র ভালোবাসার জন্য। ভালোবাসা? ভালোবাসা মানে কি তা জানেন আপনি? কাব্য চুপ করে আছে। মায়ের রাগ অভিমান সবকিছু ঠিক কাব্যর উপরে। সে যে ভুল করেছে তার কারণে আজ এমন। ভালোবাসা, ভালোবাসা মানে হচ্ছে ত্যাগ। ভালোবাসা মানে ভালোবাসার মানুষ যেই জিনিসে খুশি থাকে সেই জিনিস করা। ভালোবাসা মানে ভালোবাসার মানুষের হাসিটুকুর জন্য সব কিছু করা। ভালোবাসা মানে হচ্ছে ভালোবাসার মানুষের মনে সামান্যটুকু কষ্ট, আঘাত আসবে এমন কাজ না করা। আরে আপনি কি বুঝবেন ভালোবাসা আসলে কি? আপনি তো নিজের এই অর্থ সম্পদ, ওহ না না, বাপের অর্থ সম্পদ, বাপের সম্পদ, ওই বাপের যে বাপকে বাবা ডাকতেও আপনার লজ্জা করে। কাব্য এটা শুনে কিছুটা রাগ ওঠে। বাপের টাকা দিয়ে, বাপের পাওয়ার দিয়ে একটা মেয়ের কাছ থেকে তার ভালোবাসা কেড়ে নিলেন, জোর করে তাকে বাধ্য করলেন আপনার মতো এত ছোট মনের মানুষকে ভালোবাসতে। ভালোই হয়েছে আপনার মা নেই, না হলে আপনার এইসব দেখে হয়তো উনি নিজেই আত্মহত্যা করতো। মায়ের এই কথা শুনে কাব্য খুব রেগে যায়। মায়াকে ঠাস করে চড় বসিয়ে দেয়। রেগে পুরো আগুন হয়ে আছে নিজের মায়ের জন্য এই কথা শুনে। মায়ের হাত শক্ত করে ধরে খুব রাগান্বিত ভাবে বলে ওঠে, আমার মায়ের সম্পর্কে একটা কথাও বলবে না মায়া। আমার মাম্মাম সম্পর্কে একটা শব্দ বললে খুন করে ফেলবো। মায়া কাব্যর এত রাগান্বিত রূপ থেকে কিছুটা ভয় পায়। তবু সে কাব্যকে ধাক্কা দিয়ে বলে,
এছাড়া পারবেনটা কি আর? নিজের জেদ, নিজের রাগ সবকিছু ছিল উপরে আপনার। আমার সবটুকু তো কেড়ে নিলেনই আপনি। সবটা কেড়ে নিয়েছেন। আমি যা করেছি ভালোবাসার জন্য, ওকে? আর হ্যাঁ, জানো কতটুকু তুমি আমাকে? আমার বাপকে কি জন্য আমি বাপ ডাকবো, হ্যাঁ? আর আমার মাম্মাম সে দেখতে কেমন তা পর্যন্ত আমি জানি। আর তুমি কি না? মায়া কথাটা শুনে কিছুটা অবাক হয়, তবুও সে বলে, মানে? আমি যখন অনেক ছোট ছিলাম, ওই সময় থেকে আমার মাম্মাম আমার সাথে নাই। জানি না আমি কই গেছে বা কি হয়েছে। একটা ছবি পর্যন্ত তার নেই। মায়ের আদর, ভালোবাসা সব কিছু থেকেই আমি বঞ্চিত হয়েছি। যখনই পাপ্পার কাছে যেতাম, তার কাজ এই সেই বাহানা করে এড়িয়ে চলতো। কাজের লোক আর দাদিমায়ের কাছে বড় হয়েছি। যখন যা চেয়েছি, ভালো হোক বা খারাপ, তা দাদিমা দিত। আমাকে কেউ বলার ছিল না যে কাব্য এটা ঠিক না, এটা খারাপ বা কিছু। যদি আমাকে কেউ শাসন করতো, তাহলে আমি এমন হতাম না, ওকে? মায়া চুপ করে আছে। কাব্যর চোখের কোণায় পানি এসে জমে যায়। ভালো খারাপ দেখিয়ে দেওয়ার মতো কেউ ছিল না, কেউ না। ভালোবাসা চেয়েছি, শুধু একটু ভালোবাসা। যখন তোমাকে দেখি, তোমাকে ভালোবেসেছি, ভেবেছি তুমি আমাকে ভালোবাসা দেবে। ওই ভালোবাসায়, যে ভালোবাসা আমি কখনো পাই নাই। নিজেকে তোমার জন্য চেঞ্জ পর্যন্ত করেছি, যেমন চাও তেমন হতে পর্যন্ত রাজি ছিলাম। তবু তুমি, আসলে মায়া, বুঝবে না তুমি। মা ছাড়া এই দুনিয়ার বাঁচা কত কষ্ট। মা ছাড়া সন্তানের কি হয়? মা যখন থাকে না মায়া, তখন কেউ আর মায়ের মতো আদর, ভালোবাসা এসব দেয় না। আর না শাসন করে খারাপ ভালোর। কাব্য মায়ের হাত আরো শক্ত করে ধরে বলে, আমার কি অপরাধ বলবে? কি অপরাধ আমার? কেন আমি মায়ের ভালোবাসা পাই না? কেন আমি কি এতটাই খারাপ যে মায়ের ভালোবাসা থেকে যেমন বঞ্চিত হয়েছে তেমন তোমার হব? কাব্য বাচ্চাদের মতো আজ কান্না করে। এইটা কি তার প্রাপ্য? ছোটবেলায় মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত, বাবা থেকেও তার ভালোবাসা থেকে বঞ্চিত, আর আজ মায়ের থেকেও। মা ছাড়া এই দুনিয়ায় কেউ আপন না। মা যেমন সন্তানকে আগলে রাখে বুকে, তেমনি ভালোবাসা যত্ন করে, আবার শাসনও করে। মায়ের ভালোবাসা সবার কপালে তো জুটে না। মায়ের ভালোবাসা আসলে অতুলনীয়। মায়ের মতো কেউ বুকে টেনে নিবে না, কেউ আদর করে খাইয়ে দিবে না, আবার অন্যায় করলে করা শাসনও করবে না। মা মানে পুরো দুনিয়া। মা মানে জান্নাত। মা মানে সুখ, শান্তি। যাদের মা আছে তারা অনেক ভাগ্যবান। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন, মায়ের ভালোবাসা, আদর, স্নেহ, যত্ন, শাসন সবকিছু পেয়েছেন। যারা পায় না তারা বুঝে এই কষ্ট কি। কাব্য এসব বলে চলে যায় বাহিরে। রাত প্রায় অনেক। হঠাৎ দরজায় নক পড়ায় মেঘের মা এসে দরজা খুলে দেখে মেঘ। মেঘকে দেখে খুশি হয়ে জড়িয়ে ধরে, কপালে অনেকগুলো চুমু দিয়ে বলে, অনেক শুকিয়ে গেলি, কিছু খাইস নাই মেবি। এত কেয়ারলেস কেন তুই? মেঘের মায়ের এত ভালোবাসাটুকু দেখে আয়শা অনেকটা খুশি হয়ে যায়। আমি ঠিক আছি মাম্মা, ঘরের ভেতর তো আসতে দাও, নাকি রাতটুকু এখানে পার্ক করবে? হ্যাঁ, পাগল ছেলে, আয়। মেঘের সাথে আয়শাও ভিতরে আসে। মেঘের মা অনেক অবাক হয় তার সাথে একটা মেয়েকে দেখে, কিন্তু মেয়েটা পুরো পর্দা করা। আয়শা তাড়াতাড়ি মেঘের মাকে সালাম করে। ওর নাম আয়েশা। কিন্তু এত রাতে তোর সাথে এখানে? আজ থেকে সেও এখানে থাকবে। বুঝলাম না ব্যাপারটা। মেঘ সবটুকু খুলে বলে কিভাবে কি হয়েছে। আয়শা তার নেকাবটা খুলে, কালো বোরকা আর হিজাবটুকু থাকে। মেঘের মা আয়শাকে দেখে যেন চোখ দুটি ঝুরিয়ে যায়। এত মায়াবী চেহারা। আয়শার গালে হাত রেখে বলে, মাশাল্লাহ, আমার মেঘের বউ তো পুরোপুরি। এত মায়াবী চেহারা যেন চোখ জুড়িয়ে যায়। সত্যি মেঘ, আমি অনেক হ্যাপি। আমাকে আপনার মেয়ে করবেন? কথা দিচ্ছি, কখনো অভিযোগের সুযোগ দেব না। বাহ, বেশ মিষ্টি সুর তো তোমার। আর হ্যাঁ, তুমি আমার মেয়েই। মাম্মা, রেস্ট নিব আমি। যা ঘুমা তুই। আয়শা, তুমি আমার মেয়ের জীবনের সাথে আমার মেয়ের, বুঝলে? আজ থেকে তুমি আমাকে মাম্মা ডাকবে। আয়শা মুচকি হেসে মাথা নাড়ায়।
মেঘ আর আয়শা, তুমি ও ফ্রেশ হয়ে নাই, আমি এখানে খাবার দিচ্ছি। না না, আপনি দিতে হবে না, আমিই করে নেব আম্মা। আজকে আমি করি, কাল থেকে তুমি। হুম। আয়শা মুচকি হেসে দেয়। মেঘের রুমে যায়, গিয়ে দেখে রুমটা বেশ গোছানো, সুন্দর করে। মেঘের অনেক ছবি দেখে ভালো লাগছে, কিন্তু সে কি যেন ভেবে চুপ করে আছে। মেঘ ফ্রেশ হয়ে এসে দেখে আয়শা দাঁড়িয়ে আছে, কি যেন দেখছে। গিয়ে ফ্রেশ হয়ে যাও। শুনুন, কি? দেয়ালে এইভাবে ছবির ফ্রেম রাখলে ফেরেশতা আসে না। ওকে কাল সরিয়ে দিব, এখন গিয়ে ফ্রেশ হয়ে নাও। আয়শার খুব ভালো লাগে। মেঘ তার কথাটুকু খুবই শান্তভাবে বুঝে। আয়শা ফ্রেশ হয়ে নেয়, সবাই আজ একসাথে খেয়ে নেয়। এইদিকে কাব্য প্রচুর পরিমাণে ড্রিঙ্ক করে। তার বুকে আজ যে কষ্ট তা সে কিছুতেই ভুলতে পারছে না। তার মাকে নিয়ে মায়া এভাবে না বললেও পারত, কিন্তু এভাবে বলায় কষ্ট যেন আজ অনেক গুণ বাড়িয়ে দেয়। যে কমার ওষুধ তার কাছে ড্রিঙ্ক। অনেকটা সময় পার হয়, কাব্য এখনো বাসায় ফিরেনি। মায়ের আজ সত্যি খুব চিন্তা হচ্ছে। এই ভেবে যে আজ সে কাব্যর মাকে নিয়ে এমন বলা উচিত হয়নি। যেমনই হোক, কাব্য তো কম কষ্ট পায়নি। অর্থ সম্পদ এইসব দিয়ে তো আর জীবন সুন্দর হয় না। জীবন সুন্দর হয় আপন মানুষের সাপোর্ট, ভালোবাসা দিয়ে। কাব্যর মা যদি আজ থাকতো, হয়তো সে অনেক ভালো একজন মানুষ হতো। মায়ের চিন্তা যেন আজ অনেক। কলের উপর কল দিয়ে যাচ্ছে কাব্যকে। ফোনের স্ক্রিনে মায়ের নাম্বার ভেসে ওঠে। হয়তো আজ এই প্রথম মায়া কাব্যকে কল দেয়। আজ খুশি হওয়ার কথা কাব্যের, কিন্তু আজ এই নাম যেন তাকে অনেক আঘাত দিচ্ছে। আজ ঠিক করলে না তুমি মায়া, সত্যি আজ ঠিক করলে না। আমাকে যা ইচ্ছা বলতে, যা মন চাইতো বলতে, গালি দিতে, যা ইচ্ছে সব। কিন্তু আমার মাম্মামকে নিয়ে বলা উচিত হয় নাই মায়া। আমার মাম্মাম আমার কাছে কি জানবে না? তার ভালোবাসা আমি কি, তার ভালোবাসা আমি পাই না ঠিক, কিন্তু আমি আমার মাম্মামকে সবচেয়ে বেশি ভালোবাসি মায়া। তুমি আজ আমাকে এইভাবে আঘাত না করলেও পারতে। কাব্যর চোখ মুখ সব যেন লাল হয়ে আছে। খুব কষ্ট আর রাগ নিয়ে দাঁড়ায়। হাতের গ্লাসটা খুব জোরে ভেঙে ফেলে, যার কারণে হাতের মধ্যে কাচের টুকরোগুলো ঢুকে যায়। রক্ত ঝরঝরে পড়া শুরু করে দেয়। চিল্লিয়ে বলে ওঠে। কেন মায়া, কেন? এইদিকে দাদিমা কাব্যের রুমে এসে দেখে মায়া খুব চিন্তিত হয়ে বসে আছে। মায়া দাদিমাকে দেখেই বলে। দাদিমা, আপনি এখনো ঘুমান নাই? আসলে ঘুম আসছে না, খুব বেশি কাব্যকে দেখতে ইচ্ছে করছে। তার মুখে বারবার আমার চোখে চোখে আসছে, তাই ভাবলাম একটু পাগলটাকে দেখে আসি। মায়া চুপ করে যায় কথাটা শুনেই। মায়ের এমন মুখ মলিন দেখে দাদিমা মায়ের পাশে বসে হাতে হাত রেখে বলে। মায়া, কি হয়েছে? এত রাত হলো, না ঘুমিয়ে বসে আছো? না মানে, দাদিমা উনি বাড়িতে নেই। কই গিয়েছে কাব্য? জানি না, খুব রেগে বের হয়ে গেছে। কতবার কল দিলাম কিন্তু ধরেনি। কাব্য যতই রাগ করুক না কেন, কখনো তোমার উপরে রাগ দেখিয়ে কল না ধরে আর মানুষ তো সে নয়। কি হয়েছে বলো, বলবে কি? আসলে দাদিমা, মায়া দাদিমাকে সব খুলে বলল। দাদিমা অনেক রেগে যায়। এই করলে তুমি কাব্যর কাছে? তার মা কি আমি জানি? কাব্য তার বাবার সাথে পর্যন্ত কথা বলে না, কারণ তার বাবা একদিন তার মাকে গালি দিয়েছে, আজে বাজে কথা বলেছে আমার সামনে আমাকে। কাব্যর কথা শুনে কেউ জানি না, যখন সে শুনে ওই দিন থেকে কাব্য তার বাবাকে বাবা বলা বন্ধ করেছে। নিজে যত পারে দূরে রাখে। কথাটা শুনে মায়ের খুব কষ্ট হয়। কাব্য তার মাকে খুব ভালোবাসে মায়া, খুব। এমন কেন বললে তুমি? আল্লাহ জানে আমার দাদিভাইটা ঠিক আছে কিনা। সে একদম সহ্য করতে পারে না তার মাকে নিয়ে কেউ কিছু বললে। আমি বুঝতে পারিনি দাদিমা। সত্যি আমার ধারণা ছিল না যে এমনটা হবে। আমায় মাফ করবেন প্লিজ দাদিমা। এই সব এখন বাদ দাও, রাহুলকে কল দাও। রাহুল শিওর জানবে কাব্য এই সময় কই থাকে। দাদিমার কথা অনুযায়ী রাহুলকে কল দেয় মায়া। আমি তো জানি না ভাবি কাব্য কই আছে। আচ্ছা দাঁড়ান, আমি এখন আপনাকে জানাচ্ছি। জি আচ্ছা ভাইয়া।
রাহুল তাড়াতাড়ি তার জানা মতে যেখানে কাব্য যেতে পারে সেখানে খবর নেয়। খবর নিয়ে জানতে পারে কাব্য আবার সেই জায়গায় যেখান থেকে সে ফিরে এসেছে, আর বলেছে কখনো যাবে না, আর না হাত লাগাবে ড্রিঙ্কের গ্লাসে। রাহুল মায়াকে কল দিয়ে জানায়, মায়া সেই অনুযায়ী ড্রাইভারকে বলে যায়। এদিকে রাহুলও আসে। মায়া নেমে দেখে কিছু মেয়ে খুব আজে বাজে কাপড় পরে একটা ক্লাবে ঢুকছে। খুব বেশি অস্থির লাগছে এই জায়গাটা। আজ পর্যন্ত এমন জায়গায় সে আসেনি, তবু আজ আসতে হয়েছে। মায়াকে দেখে দৌড়ে আসে রাহুল। ভাবি। আপনি রাহুল ভাইয়া? জি চলুন, কাব্য ভিতরে আছে। আচ্ছা আপনি দাঁড়ান, আমি নিয়ে আসছি। না, আমিও যাব। মায়া খুব সাহস করে যায়। জায়গাটা খুব বেশি আজব লাগছে তার কাছে, তবু আজ কাব্যের জন্য তাকে যেতে হয়। মায়ের রাহুল ভেতরে যায়, গিয়ে দেখে কাব্য একটা টেবিলে বসে ড্রিঙ্ক করছে। হাত থেকে রক্ত পড়িয়ে যাচ্ছে, তার এতে খবরও নেই। মায়া তাড়াতাড়ি দৌড়ে যায় কাব্যের কাছে, গিয়ে হাতটুকু ধরে বলে। এ কি করছেন আপনি? এত রক্ত! রাহুল রুমাল এগিয়ে দেয়, তা দিয়ে বেঁধে দেয় মায়া। মায়াকে দেখে কাব্য একটু হেসে ওঠে। আঘাত করলে তুমি আবার সেই আঘাতে ওষুধও লাগাতে আসলে? বাহ, অসাধারণ তো। জাস্ট শাট আপ, ওকে? চুপচাপ আমার সাথে যাবেন এক্ষুনি। কে তুমি? কি বলছিস? ভাবিকে চিনিস না? না তো। এই মেয়েটাকে যে আমার হাত বেঁধে দিয়েছে, আমাকে নিয়ে যেতে এসেছে এই সময়, কে হয় আমার? আপনার সব প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন মনে করছি না আমি, ওকে? আপনি এখন এই মুহূর্তে আমার সাথে যাচ্ছেন, ব্যাস। কোন অধিকারে তুমি আমার ওপরে অধিকার দেখাচ্ছ? কে হই আমি তোমার? আপনি অনেক বেশি ড্রিঙ্ক করেছেন, মাতাল হয়ে আছেন আপনি। আপনার হুঁশ নেই, কি বলছেন? উফ, প্লিজ এখানে আর ড্রামা না করে চলুন আপনি আমার সাথে। না, আমি ততক্ষণ না যাব যতক্ষণ আমি এই না জানছি আমি কে হই তোমার। কাব্যর এমন কথায় ক্লাবের সব মানুষ তাদের দিকে তাকিয়ে আছে। মায়ের কাছে এই মুহূর্ত খুব বেশি খারাপ লাগছে। এত বাজে একটা জায়গা, এর মধ্যে কাব্যর এমন জিদ ধরে বসে থাকা। কি করবে সে যেন কিছুই বুঝতে পারছে না। এক ছেলে এসে মায়াকে বলে। এই যে আইটেম, এখানে টেনে আমাকে টানতে পারো। আমি এত মাতাল না যে আমার হুঁশ নাই কি করব। ছেলেটির এমন কথা শুনে মায়ের অনেক রাগ উঠে যায়। এত বাজেভাবে কথাটা বলেছে যে মায়ের রাগ যেন প্রচুর পরিমাণ চাপে তার মাথায়। ঠাস করে চরের শব্দ পেয়ে প্রায় মানুষ অবাক ভাবে তাকিয়ে আছে মায়ের দিকে। মায়া কষিয়ে চর লাগিয়ে জোরে বলে ওঠে। আমার হাজবেন্ড হয়, ওকে? আমি আমার হাজবেন্ডকে যেখানে ইচ্ছে সেখানে নিয়ে যাব। তুই কে বলার? আর একটা বাজে শব্দ বলে না, সব দাঁত ফেলে দিব একদম। রাহুল ছেলেটিকে ধরে মায়ের। ক্লাবের মানুষ কাব্যকে আর রাহুলকে চিনায়, তারাও এগিয়ে আসে। আর কাব্য সে তো এই কথা শুনেই শীষ বাজানো শুরু করে। তার এমন কাণ্ড দেখে মায়া হতবাক। পাগল নাকি? ওহ, বাঙালি নারী সবার ওপরে ভারী। রাহুল ভাই প্লিজ একটু হেল্প করবেন এই লোককে গাড়িতে নিয়ে যেতে। রাহুল এসে কাব্যকে ধরে গাড়িতে নিয়ে যায়। পুরো রাস্তায় কাব্যের এসব পাগলামি আজ মায়াকে সহ্য করতে হয়। এই সেই বলা। বাড়ি ফিরে আসার পর কাব্যকে রুমে নিয়ে যায়। মায়া এক গ্লাসে লেবুর শরবত বানিয়ে আনতে বলে। তার কথা অনুযায়ী তাড়াতাড়ি তা নিয়ে আসে। এই নিন। না, আমি খাবো না, আমার খাওয়ার একদম ইচ্ছে নেই। চুপ, একদম চুপ। ইচ্ছে নেই ওনার এইসব ছাইপাশ। ওনার খাওয়ার ইচ্ছে জাগে, কিন্তু ভালো জিনিস খাওয়ার ইচ্ছে জাগে না। কাব্য মায়ের এমন ধমক শুনে বাচ্চাদের মতো কেঁদে দেয়। উফ, এখন কাঁদছেন কেন? তুমি বকা দিলে কেন? আপনাকে তো কষে একটা চড় মারা উচিত এখন। কাব্য আরো জোরে কেঁদে ওঠে। ফাল্লা, আপনি কি চুপ করবেন? সুন্দর করে কথা বলো তাহলে। ওকে আগে এটা খেয়ে নিন, তারপর। কাব্য তাড়াতাড়ি মায়ের হাত থেকে শরবত নিয়ে গটগট করে খেয়ে ফেলে। এবার চুপচাপ ঘুমান। কাব্য দৌড়ে যায় বাথরুমে আর বমি করতে থাকে। আজ অতিরিক্ত ড্রিঙ্ক করায় তার এমন হাল। মায়া ভয় তো পায়, তবুও কাব্যকে আজ সে সামলে নেয়। বিছানায় এনে কাব্যকে বসায়। কাব্যের পুরো শার্ট নষ্ট করে, না চাইতেও তা চেঞ্জ করতে হয়। কাব্যকে শুয়ে দিয়ে চুপ করে বসে আছে পাশেই। কাব্য মায়ার হাত ধরে বলে। আমাকে ছেড়ে যাবে না তো? হাত ছাড়ুন প্লিজ। না, হাত ছাড়বো না। হাত ছাড়লে যদি তুমি চলে যাও আমাকে ছেড়ে। দেখুন আমি কোথাও যাচ্ছি না। প্রমিস? মায়া না চাইতেও বলে। হুম। জানো মায়া,
মামাও আমাকে ছেড়ে গেছে। এখন যদি তুমি আমাকে ছেড়ে যাও তাহলে আমি মরে যাব। মায়া, সত্যি আমি অনেক বেশি ভালোবাসি। তোমার জন্য নিজেকে বদলাতেও রাজি আমি মায়া। তুমি যেমন চাইবে, যা চাইবে সব হবে। শুধু আমাকে ছেড়ে যেও না প্লিজ। আমি সত্যিই পারবো না তোমার ছাড়া নিজেকে এক মুহূর্ত ভাবতে। মায়া আজ কাব্যের প্রতি অনেক মায়া হয়। ভাবে ছেলেটা তো আসলেই দোষ নেই, তার সাথে ছোটবেলা থেকে যা হয়ে এসেছে তার জন্য সে এমন। কাব্য মায়ের হাত ধরে চোখ বন্ধ করে শুধু বলে, বড্ড ভালোবাসি তোমায় মায়াবতী, বড্ড বেশি। মায়া শুধু পলকহীন ভাবে তাকিয়ে আছে কাব্যের দিকে। কাব্য পুরো বাচ্চাদের থেকেও খারাপ, মাসুম চেহারা, অনেকটা মায়াবী তার এই চেহারা। কখনো মায়া ভালো করে তাকিয়ে দেখেনি, তাই আজ যেন মায়ের নজর আটকে যায় কাব্যের দিকে। কখনো যেন মায়াও ঘুমিয়ে পড়ে, তার খবর নেই। কখন যেন মায়াও ঘুমিয়ে পড়ে, তার খবরও নেই। সকালে অনেকটা বেলা হয়ে যায়, 11টা বেজে গেছে। মায়া আর কাব্য এখনো উঠেনি, আর বাসার কেউ তাদের ডাকেনি। এইদিকে আয়শা মেঘের আলমারিতে নিজের কাপড় রাখে। একটা শার্টের নিচে একটা অ্যালবাম দেখে একটু অবাক হয়, আবার অ্যালবাম রেখে দেয়। মেঘের নজরে এইটা পড়ে। কারো ব্যক্তিগত জিনিস তাকে না বলে ধরা ঠিক নয়, তাই আমি ধরিনি। আয়েশা, তোমাকে কিছু বলার আছে আমার। জি বলুন। মেঘ অ্যালবাম বের করে আয়শাকে দেয়। প্রথম পেজে সে নিজে উল্টিয়ে দেয়, যেখানে মায়া আর তার ছবি। আয়শা বেশ অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। ও, আমার নাম মায়া। ও আচ্ছা, আপনার ফ্রেন্ড বুঝি? না, আমার ভালোবাসা, যাকে আমি অনেক বেশি ভালোবাসি। এইটা শুনে আয়শার বুকটা মুচড়ে ওঠে। মেঘের দিকে তাকিয়ে আছে। আমাদের 5 বছর রিলেশন ছিল, অনেক বেশি ভালোবাসি তাকে। আমার এই দুজনে অনেক স্বপ্ন ছিল, অনেক পাগলামি করতাম দুজন। আমাকে কেন করলেন? সে আমার নাম নেই, মানে? মানে সে আমার আর আমার নেই। আমার মায়াকে, আমার ভালোবাসাকে এক শয়তান এসে কেড়ে নিয়ে যায় জোর করে। আমাদের দুজনের স্বপ্ন ভেঙে, আমাদের সম্পর্কটুকু জোর করে ভেঙে সে কেড়ে নেয় আমাদের কাছ থেকে আমার ভালোবাসাকে। মেঘের এমন কথা শুনে মায়ের খুব কষ্ট হয়, চোখ দুটো ভিজে যায়। মেঘ সব কাহিনী বলতে থাকে, কি হয়েছে তার সাথে। মেঘের এমন কান্না দেখে আয়শা নিজের আঁচল দিয়ে মেঘের চোখ মুছে বলে, দয়া করে কান্না করবেন না, আপনার কান্না আমার সহ্য হচ্ছে না। আমার কি অপরাধ ছিল আয়েশা বলবে? কেন আমি আমার ভালোবাসা হারালাম? কি দোষ ছিল আমার এত কষ্টটা পাওয়ার? প্লিজ বলো, তুমি তো অনেক কিছু জানো ইসলাম সম্পর্কে। প্লিজ আমাকে বলো, কেন আমার প্রথম ভালোবাসা আমার কাছ থেকে কেড়ে নেওয়া হলো? তাকদীর বিশ্বাস করেন? মানে? মানে ভাগ্য। আমাদের ভাগ্যে যা লেখা আছে তাই হবে আমাদের সাথে। আল্লাহ আমাদের জন্মের আগেই আমাদের জোড়া বানিয়ে রাখে। যার সাথে আমাদের জোড়া আল্লাহ বানিয়ে রাখে তার সাথেই আমাদের বিয়ে হয়। ভালোবাসা প্রথম বা দ্বিতীয় তৃতীয় এমন হয় না, ভালোবাসা খুব পবিত্র। হ্যাঁ, আমরা হয়তো অনেক সময় ওই মানুষটাকে ভালোবেসে ফেলি যে আমাদের জন্য আল্লাহ সৃষ্টিই করেনি। আমাদের জোড়া হয়তো অন্য একজনের সাথে, যাকে আমরা ভালোবাসি বা যাকে আমরা ভাবিও না কখনো। আয়শার কথায় মেঘ কিছুটা চুপ করে থাকে। সবকিছু আল্লাহর ইচ্ছায়। আল্লাহর সারা এই একটা আল্লাহর ইশারা ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। তিনি আমাদের ভাগ্য, আমাদের তাকদীরে যাকে লিখে রেখেছেন সেই আমাদের জীবন সাথী হয়। মেঘ আয়শার দিকে তাকিয়ে আছে। আয়শা মেঘের দিকে তাকিয়ে বলে ওঠে, অনেক সময় আমরা যা চাই তা আমরা পাই না, কিন্তু যা আমরা চাই না আমরা তাই পাই। আপনি জানেন আমরা গুড এবং পেছনে দৌড়াই, কিন্তু আল্লাহ যে আমাদের জন্য বেস্ট কিছু রেখেছে তা আমরাও জানি না। আমরা ভাবি আমাদের সাথে যা হচ্ছে তা আমাদের জন্য অনেক খারাপ, হয়তো আমরা খারাপ এই সেই, কিন্তু আমরা ভুলে যাই যে আল্লাহ আমাদের সাথে তাই করে যা আমাদের জন্য ভালো। তুমি বলতে চাও আমার সাথে যা হয়েছে ভালোর জন্য? আমি তা বলছি যা সত্যি। আর হ্যাঁ, রাগ মানুষের শত্রু। তো শান্ত মাথায় ভাবুন যে আল্লাহ আপনার সাথে ভালো করছেন কিনা। আমার সাথে কথা কিভাবে হলো? যে মেয়েটাকে 5টি বছর ভালোবেসে এসেছি সে আজ অন্যের, যাকে নিয়ে হাজারো স্বপ্ন দেখেছি সে আজ অন্যের।
কারণ তাকে আপনার জন্য কখনোই বানায়নি। তাই সে তার যার জন্য আমরা অনেক সময় ওই মানুষটাকে নিজের থেকেও বেশি ভালোবেসে ফেলি, যে কখনো আমাদের জন্য হয়ই না। যার তাকদিরে আমরা নেই, আমরা তার পেছনেই দৌড়াই। আমার কষ্টটুকু বুঝলে না, তাই এভাবে বললে। আপনার কষ্ট ঠিকই আমি বুঝতে পারছি, কারণ আপনার স্ত্রী আমি। আপনার বুকের বাম পাশের পাঁজর দিয়ে আমাকে বানানো হয়েছে, তাই আপনার কষ্টটুকু আমি কিছু হলেও অনুভব করছি। আর আপনার তাকদিরে ছিলাম আমি, তাই তো দেখেন, নাই এত ঝড় এত কিছু, এরপর আপনার সাথেই আমার বিয়ে হলো, যেখানে আমার বিয়ে অন্য জায়গায় ঠিক হয়েছে। এইসব হয়েছে কারণ আপনার তাকদিরে আমি ছিলাম। সে যাই হোক, আমি কখনো তোমার স্ত্রী মর্যাদা দিতে পারবো না, কখনোই ভালোবাসতে পারবো না। মেঘের এমন কথা শুনে আয়শা কিছুটা কষ্ট পায়, তবু দীর্ঘশ্বাস ফেলে বলে, ভালোবাসা এমন একটা জিনিস যা কখনো জোর করে আদায় করা যায় না। আল্লাহর উপর আমার পুরো বিশ্বাস, আস্থা রয়েছে। আমার অধিকার আপনি নিজের একদিন আমাকে দিবেন। আমার অধিকার আপনার। আমার কিছু শর্ত আছে। মানে কিসের শর্ত? আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। মাঝরাতে আমার সাথে তাহাজ্জুদ নামাজ পড়তে হবে। প্রতিদিন ফজরের নামাজ আদায় করতে হবে। আমার কপালে একটি করে চুমু এঁকে দিতে হবে। আমার সাথে হেসে কথা বলতে হবে। আপনার অনুমতি ছাড়া আপনার কাছে আমি যাব না, আর না আপনার কথার অবাধ্য হব। কিন্তু আপনি আমাকে সবসময় শাসন করতে হবে। আমার ভালো খারাপ এসবে আপনার খেয়াল রাখতে হবে। আপনার বুকে আমাকে প্রতিদিন ঘুমাতে দিতে হবে। বলুন, রাজি আপনি? মেঘ ড্যাগ দিয়ে তাকিয়ে আছে আয়শার দিকে, ভাবে অনেক সহজ সরল মেয়ে, কিন্তু এই সব শুনে কিছুটা রেগে যায়। পাগল তুমি, কেন করবো এইসব? ভেবে নেন, আমি আমার মোহরানা চেয়ে নিলাম নিজ থেকে আপনার কাছেই। বিয়ের সময় ইসলাম অনুযায়ী মেয়েকে মেয়েকে মোহরানা দিতে হয়। নিজের মোহরানা চেয়ে নিলাম, দেবেন? জোর করব না, আপনার ইচ্ছে। আপনার ইচ্ছেতেই সব হবে। মেঘ অনেকক্ষণ ভাবতে থাকে, আবার ভাবে হয়তো সামান্য এইটুকু করলে কি আর। ওকে, কিন্তু এর চেয়ে বেশি কিছু আমার কাছে আবদার কখনোই করবে না। ওকে? জি, আপনার ইচ্ছাতেই সব হবে। মেঘ উঠে চলে যেতে লাগে। আয়শা ডেকে বলে, শুনুন, আবার কি? ওকে। দুপুরের খাবার একসাথে খাবেন। আম্মা মানে মাম্মা সহ একসাথে, এতে ওনার ভালো লাগবে। আয়শা মুচকি হেসে দেয়। মেঘ রুম থেকে বের হয়ে তার মায়ের রুমে যায়, মায়ের কোলে শুয়ে যায়। কি ব্যাপার আব্বাজান, তার কি হলো? আচ্ছা মাম্মা, তাকদীরের আমাদের যে লেখা, তাকে আমরা কি করে তাকে পাই? তাকদীর যা লেখা হয় মহান আল্লাহর ইচ্ছেতে সব সময় হয়, আর যা হয় ভালোই হয়। মেঘ চুপ করে আছে। জীবনে তুই সব সৎ ছিলি, সবার সাথে ভালো ব্যবহার করতি, চলতি, তাই এত ভালো একটা জীবন সাথী পেয়েছিস যে সব দিকেই পারফেক্ট, ধার্মিক, আর সবচেয়ে বড় কথা তার ব্যবহার মনোমুগ্ধকর। ভালো তো বেসেছি, এজন্য একজনকে মায়া মাম্মা। তাহলে কিভাবে নিজের জীবনটুকু আয়েশার সাথে কাটাবো? মেঘ, স্বামী স্ত্রীর ভালোবাসা অতুলনীয়। তাদের মধ্যে যে গভীর সম্পর্ক গড়ে ওঠে কেউ টের পায় না। আল্লাহ সব সময় ভালো মানুষের সাথে ভালো করে। দেখ মেঘ, আমি জানি মায়াকে তুলা অসম্ভব, ভোলা অসম্ভব, কিন্তু আয়শা অনেক ভালো মেয়ে। সব কিছুতেই সে তোকে বুঝে, যত দূর আমি বুঝলাম। এমন মেয়েকে কষ্ট দিস না বাবা, তাকে নিজের মতো আপন করে নে। সময় নে, কিন্তু আয়শা নিজের প্রাপ্য সম্মান মর্যাদাটুকু দিস, কারণ আমি চাই না আমার সন্তান অন্যের সাথে অন্যায় করুক। মেঘ কিছু না বলে চুপ করে আছে। তার মায়ের কথা, আয়শার কথাগুলো সে ভাবতে থাকে। আল্লাহ আমাদের তাকদিরে যা লিখে রাখে তাই হয়। হয়তো আমরা অনেক সময় ভুল মানুষদের মন দিয়ে বসি, যে আসলে আমাদের জন্য কখনো ছিলই না। তারা যে কোনোভাবে যে কোনো বাহানায় আমাদের কাছ থেকে চলে যাবে, কারণ তারা আমাদের তাকদিরে ছিলই না।
কিন্তু একটা কথা সব সময় মনে রাখবেন, যাকে আল্লাহ আমাদের তাকদিরে লিখে রেখেছেন, হাজার কিছু হলেও সে আমাদের ছেড়ে যাবে না। ভালোবাসা মধুর অনেক, কিন্তু স্বামী স্ত্রীর ভালোবাসাটুকু তাকদিরের বিরুদ্ধে আমরা কখনোই যেতে পারবো না। ভাগ্য পরিবর্তন শুধু আমাদের মহান আল্লাহ পারবে। আমরা কখনো তো ভালোবাসা হারালে অনেক হতাশ হই। এই সেই মনে রাখবেন, যা কিছু হয় সব আমাদের ভালোর জন্য। আল্লাহ হয়তো আমাদের জন্য উত্তম কিছু রেখেছে, তাই আমরা হারিয়েছি। হারানো কষ্ট অন্যরকম, কিন্তু হ্যাঁ, আল্লাহর কাছে যখন দুই হাত তুলে চাইবেন, কখনো খালি হাতে ফিরবেন না, যে কোনোভাবেই পেয়ে যাবেন। তাই সব সময় তাকদীরের উপর বিশ্বাস রাখা উচিত। এইদিকে কাব্য ঘুম থেকে উঠে মাথায় হাত দিয়ে বসে আছে। মায়া রুমে নেই। উফ, মাথাটা যেন এক মুহূর্তে ছিঁড়ে যাবে, এত পেন হচ্ছে। মায়া রুমে ঢুকে দেখে কাব্য মাথায় হাত দিয়ে বসে আছে। কাব্যের দিকে তেঁতুলের শরবত এগিয়ে দিয়ে বলে, এই নিন, খেয়ে উদ্ধার করুন আমাদের। অ্যাঁ? কি হ্যাঁ? খেতে বলেছি, খাবেন। হ্যাঁ বে করতে বলি নাই আমি আপনাকে। তো বকছো কেন? সুন্দর করে তো বলতে পারো। হুম। আরে, আপনি যে সুন্দর করে শোনার মানুষ, আপনার পাছার লাথি দিয়ে পিটালেও না হয়তো আপনি ঠিক হতেন। মায়ের এই কথা শুনে তো কাব্য বেক মায়ের এই কথা শুনে তো কাব্য ব্যাকুল ভাবে। এই কি মায়া? সিরিয়াসলি? জি। এখন খাবেন নাকি আপনার মাথায় ঢালবো? না না, খাচ্ছি আমি। কাব্য মায়ের থেকে গ্লাস নিয়ে খেয়ে নেয়। মায়া পাশে বসে। সরি। হ্যাঁ? কি? তুমি হঠাৎ সরি বললে? আমাকে সরি তুমি বললে? একটা চিমটি দাও তো, সত্যি কিনা দেখি। কাব্যর এমন ফান দেখে মায়া রেগে যায়। কাব্য দাঁত দেখিয়ে হেসে বলে, ওকে ওকে, এখন বলো কেন? কালকের জন্য। আসলে আমি এইভাবে বলতে চাইনি, হুট করেই এইসব বলে ফেলেছি। আমি জানি আপনি অনেক কষ্ট পেয়েছেন, প্লিজ মাফ করে দিয়েন। কাব্য মায়ের দিকে ফিরে মায়ের হাত ধরে বলে, ধুর পাগলি, আমি একদম তোমার উপরে রেগে নেই যে সরি বলা প্রয়োজন। তুমি তোমার জায়গায় রাইট। আমি হয়তো কাল বুঝতে পারি নাই। হ্যাঁ, একটা কথা সবসময় বলবো, যে আমাকে যা নিয়ে যা ইচ্ছে যা খুশি বলিও, বাট আমার মাম্মামকে নিয়ে না। বড্ড বেশি ভালোবাসি আমি আমার মাম্মামকে। মায়া মাথা নিচু করে আছে। কাব্য একটু সিরিয়াস ভাবে বলে, মাফ করতে পারি, তবে একটা শর্ত আছে। কি? আমার সাথে ভালো ব্যবহার করতে হবে, আমার সাথে নর্মালভাবে কথা বলতে হবে। মায়া উঠে দাঁড়ায়। সম্ভব না। ওকে, আমি আজ তোমায় কথা দিচ্ছি, 1 বছর তুমি আমার সাথে থাকো, আমার সাথে ভালো ব্যবহার করো, নিজেকে ভালো হাজবেন্ড হিসেবে গড়ে তুলবো, যা বলবে সব করব, তোমার পছন্দের মতো নিজেকে গড়ে তুলবো। যেদিন আমাকে স্বামীর অধিকার দিবে, সেদিন তোমায় স্পর্শ করব। এর আগে কখনো অধিকার চাইবো না, প্রমিস। আর আমি শিওর তুমি আমাকে ভালোবাসবেই। আর এই 1 বছরে কিছু না হলে, মানে যদি আপনাকে ভালো না বাসি, যদি আপনার সাথে আমি হ্যাপি না থাকি, তাহলে? কাব্য দীর্ঘশ্বাস ফেলে বলে, 1 বছরে এমন না হলে আমি তোমার জীবন থেকে আজীবনের জন্য চলে যাব, মুক্তি করে দেব। এই জোর করা সম্পর্ক থেকে তোমার খুশি যেটাই মায়া সেটাই হবে আমার জন্য শেষ সিদ্ধান্ত। ভালোবাসি আমি, হ্যাঁ, জোর করে বিয়ে করেছি, কারণ তুমি ছাড়া নিজেকে অসম্পূর্ণ লাগছে, পারছি না আমি তুমি ছাড়া থাকতে, তাই অন্যায় করেছি। সেজন্য আমি আজীবন ক্ষমা চাইব, কিন্তু তোমায় হারাতে পারবো না। কাব্যর সব কথা শুনে মায়া বলে ওঠে, আপনি পাগল, এমনটা লাগে আমার। হুম, আমি দ্য ক্রেজি লাভার, অনলি ফর ইউ। মায়া কিছু না বলে চলে যেতে লাগে। কাব্য হাত ধরে বলে, কই যাও? নিচে। উঠতে উত্তর দেবে না আমার কথার? কিসের? এই যে 1 বছরের। আপনার এসব পাগলামোতে আমি নেই, ওকে? কেন ভয় পাও যদি ভালোবেসে ফেলো? এমন কখনো হবে না। এমন না হলে রাজি হতে, বাট রাজি যেহেতু হলে না, তাহলে আমি কি ভালোবাসার ভয়ে পালালে?
ওকে, ফাইন, আমি রাজি। কিন্তু কি বিশ্বাস যে আপনি পরে নিজের কথা থেকে সরে যাবেন না? আমি নিজের কথা থেকে কখনো সরি না। এই কাব্য চৌধুরী যা কথা দেয় তাই করে, এই মনে রাখবে, ওকে? হুম। মায়া চলে যায়। কাব্য অনেকটা খুশি, এই ভেবে যে যাক, মায়া তার সাথে তাহলে ভালোভাবে থাকবে। অযথা এতদিন ভয় পেয়েছে। আসলে যা হয় ভালোই হয়। রাতে কাব্য শুয়ে আছে আর ভাবছে মায়াকে নিয়ে কাল একটু বাইরে ঘুরতে যাবে। কিন্তু মায়া যদি রাজি না হয় তখন? তবুও সাহস করে বলে ফেলে। মায়া ওই সময় মুখ ধুয়ে এসে মাত্র বসে। মায়া, হুম। কাল আমার সাথে ঘুরতে যাবে। কেন? আসলে অনেক দিন ঘোরা হয় না, তাই আর কি। তো যান নিজে। আগে যেতাম, সিঙ্গেল ছিলাম বলে। এখন তো ঘরের বউ আছে, তো বউকে ফেলে কিভাবে যাই বলো? মায়া চুপ করে আছে। কি হলো, যাবে? তুমি কিন্তু কথা দিয়েছিলে এই 1 বছরে আমার সব কথা শুনবে। হুম। আমি কখন বলেছি যে আপনার সব কথা শুনবো আমি? ওহ, দাও নাই, তাহলে এখন দিলে আর কি। বুঝছি। ওকে, যাবো। কাব্য মায়া যাবে শুনে খুশিতে বেডে লাফিয়ে ওঠে। ইয়াহু! মায়া কাব্যর এমন লাফানি দেখে হেসে দেয়। পাগল আসলে এই লোকটা। এইদিকে আয়শা বিছানা পরিষ্কার করে অজু করে এসে দেখে মেঘ বিছানায় বসে বসে ল্যাপটপে কাজ করছে। মেঘের কাছে গিয়ে বলে, কিছু লাগবে আপনার? না, কিছু প্রয়োজন নেই, তুমি শুধু শুয়ে পড়ো। আর আপনি? আমার কাজ আছে, তাই পরে তুমি শুয়ে যাও। ওকে? কিন্তু কিন্তু কি? আপনি যে কথা দিয়েছিলেন প্রতিদিন আপনার বুকে আমাকে শুতে দেবেন, তো আপনি ছাড়া কিভাবে আমি? মেঘ বিরক্তি ভাব নিয়ে আয়শার দিকে তাকায়, কিন্তু বিরক্তির রাগ সব যেন মুহূর্তে উধাও এত মায়াবী আর মাসুম চেহারা দেখে। ল্যাপটপ অফ করে শুয়ে পড়ে, আয়শাকে বুকে নেয়। আয়শা অনেকটা শান্তিতে ঘুমায়। মেঘেরও কেন জানি আজ শান্তি লাগছে বুকে। হয়তো বুকে যে শূন্যতা কাজ করত, আজ আয়শা মাথা রাখায় তা পূর্ণ করে দিল। এইদিকে মায়া বিছানা ঠিক করে শুতে যাবে, দেখে কাব্য শুয়ে পড়ে। কি হলো? কি? শুলেন কেন? কেন? এখন বুঝি রোমান্স টাইম? মায়া চমকে উঠে। হুট করে এই কথা বলায় কিছুটা রাগী লুক দিয়ে বলে, ফাজলামো হচ্ছে? এত বড় সাহস কি আমার আছে যে আমি আমার বউয়ের সাথে ফাজলামি করব? হুম। আসলে আপনি একটা পাগল, তাই তো? ধুর। মায়া বালিশ নিয়ে যেতে লাগে। কাব্য ডাক দেয়, এই মায়াবতী, কই যাও? শুতে। শুতে? আবার কই যাও? খাটে শোবে না? আপনার সাথে এক বিছানায় শুবো নাকি আমি? বাবারে, কাল যে উল্টো এভাবে জড়িয়ে ধরে ঘুমিয়েছিলে, সেটা কি? ও আচ্ছা, ওইটা বুঝি ট্রেলার। আপনি না আসলে একটা স্টুপিড। তা তো বটে। এখন চুপচাপ এখানে শুতে আসো। আমি আপনার সাথে কখনো শুবো না, কখনো না, ওকে? দেখো, তুমি কথা দিয়েছিলে এই 1 বছর তুমি আমার সাথে ঠিক করে শোবে, আমার সব কথা শুনবে, আমার মতো করে চলবে। হুম। আমার মন মতো করে সব সময় নিজেকে চালাবে। 1 মিনিট। আমি আবার কখন কথা দিলাম যে আপনার সাথে শুবো? আপনার মন মতো চলবো, হ্যাঁ? দেখলে, তুমি না ভুলে যাও। দাঁড়াও, কাল ডাক্তার আনবো কানের আর ভোলার, যাতে সব কিছু ঠিক করে দেয়। কাব্যর এমন ফাজলামি দেখে মায়ার প্রচুর রাগ ওঠে। ভাবে এমন কেন সে। রাগে বালিশ মেরে দেয় কাব্যের দিকে। আরে, আজকাল ভালো এর দাম নাই। হুম। আপনাকে তো আমি কি কিস করবে, তাই তো? আমি তো জানি তুমি আমাকে কিস করার জন্য আপনার সাথে আসলেই কথা বলা বেকার, ধুর। অনেক আগ্রহী। মায়া রুম থেকে বের হয়ে যায় কাব্যের এমন কথা শুনে। এদিকে কাব্য হাসতে থাকে, ভাবে আজ একটু বেশি জ্বালিয়ে ফেলেছে তার মায়াবতীকে। এইদিকে মায়া ভাবে সে কি করবে। একটা রুমে সবসময় তালা দেওয়া থাকে। মায়া অনেকবার খেয়াল করে, কিন্তু তেমন পাত্তা দেয় না।
হুট করে ওই দরজার সামনে গিয়ে থমকে যায়। এই রুমে এমন কি আছে যে সব সময় তালা দেওয়া থাকে এটা? মায়া অবাকটুকু ভাবে, তারপর নিচে যায়, গিয়ে দেখে কাজের মেয়ে সাহেলা লাইট অফ করছে আর যাচ্ছে শুতে। মায়াকে দেখে দাঁড়িয়ে যায়। ভাবি মনি কিছু লাগবে কি? আচ্ছা, ওই যে বাবার রুমের পাশে যে রুমটা আছে না, ওইটা সব সময় তালা দেওয়া থাকে কেন? আর কার রুম ওটা? জানি না আমি, কিন্তু আমি এই বাড়ি আসার পর থেকেই দেখি সাহেব আর দাদিমার হুকুম এই রুমে কখনো যেন কেউ না যায়। ওই রুমের চাবি কার কাছে আছে? চাবি তো সব রুমের মিজান চাচার কাছে থাকে, উনি জানে। ও আচ্ছা। মায়ার না ভেবেই রুমে যায়, গিয়ে দেখে কাব্য এখনো বসে আছে। বউ এসেছো কি? সে কখন থেকে অপেক্ষা করছি আমি। আমি বলেছিলাম কি? না আসলে বউ ছাড়া কিভাবে ঘুমাই বলো? আমার তো এই আক্কেল আছে, তোমার না থাকলেও। কি? আরে কিছু না, বলছিলাম যে দেখো, একটি বছর তো কেটে যাবে, চিন্তা করিও না। আমার গায়ে হাত পা সব তুলে দিলেও কিছু বলবো না। এই আপনি চুপ থাকতে পারেন না? সব সময় কেন নেগেটিভ টাইপের কথা বলেন আপনি? আরে বাহ, বউয়ের সাথে কথা বললেই দোষ। আচ্ছা শোনো, রাত অনেক হয়েছে, ঘুমিয়ে যাও, আমিও যাচ্ছি কেমন? আর হ্যাঁ, বেশি ভয় লাগলে মাঝে বালিশ দিয়ে রাখতে পারো। কাব্য অন্যদিকে ফিরে শুয়ে যায়। মায়া অনেকক্ষণ ভাবে যে ঘুমাতে তো হবেই, শেষমেশ কাব্যের পাশে তাকে শুতে হয়। রাত ৩টা, আয়শার ঘুম ভেঙে যায়। চোখ খুলি দেখে সে মেঘের বুকে, আর মেঘ কত শান্তিতে ঘুমাচ্ছে। এমন দেখে তার বেশ ভালোই লাগে। মেঘের কপালে আলতো করে চুমু এঁকে দেয়, মেঘের কপালে হাত বুলিয়ে দেয়। একদিন আপনি আমাকে ভালোবাসবেন, আমি জানি। আমি জানি আপনি আজ অনেক কষ্টে আছেন। আমি একদিন আপনার সব কষ্ট মুছে দেব, শুধু সুযোগটুকু দিয়েন আমাকে। আয়শা তাড়াতাড়ি আবার উঠে যায়, গিয়ে অজু করে আসে, আর মেঘের পাশে বসে আস্তে আস্তে মেঘকে ডাকে। এই যে শুনুন, উঠুন। মেঘ চোখ খুলে দেখে আয়শা অজু করে নামাজের হিজাব পরে তাকে ডাকছে। কি হয়েছে? তাহাজ্জুদের নামাজ পড়তে হবে, পড়বেন না? আসলে তাহাজ্জুদের নামাজ টাইম হয়েছে, আর আপনি কথা দিয়ে নামাজ পড়বেন। মানে মনে আছে আমার। মেঘ এই বলে উঠে যায় আর অজু করে আসে। আয়শা মেঘের মাথায় টুপি পরিয়ে বলে। আসুন পড়ে নেই। মেঘ সামনে দাঁড়ায় আর আয়শা মেঘের পিছনে। দুজনে নামাজ আদায় করে নেয়। তাহাজ্জুদে নামাজে আল্লাহর কাছে যে যা চাইবে তাই পাবে। দুজনে নামাজ আদায় করে নেয়। আয়শা মেঘের সামনে গিয়ে দাঁড়ায়। কি হলো, কিছু কি বলবে? আসলে আপনি তো বলেছিলেন যে আমাকে মানে। মেঘ বুঝতে পারে আয়শার কাছে সে মাথাটা একটু ঝুঁকে আয়শার কপালে চুমু দিয়েই অন্যদিকে ফিরে যায়। এই প্রথম মেঘের স্পর্শ আজ আয়শা পায় তার কপালে। চোখটুকু বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলে বলে ওঠে। আজকে ওই দিন আমি কখনো ভুলবো না, আমার কাছে এই দিন আজীবন মনে থাকবে। এখন ঘুমিয়ে পড়ো, আবার উঠতে হবে। আয়শা হাসি মুখে শুয়ে পড়ে। মেঘ আর ঘুমায় না, নিজের অফিসের কিছু কাজ করছে। সকালে মায়া উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নেয়। কাব্য এখনো ঘুম। মায়ের খুব বিরক্তি লাগছে এই দেখে। বাহ, কি সুন্দর নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে, আর আমি সেই সকাল থেকে উঠে রেডি হয়ে নিলাম, আর সে কি না। মায়া অনেকটুকু অপেক্ষা করছে, কিন্তু কাব্য এখনো উঠছেই না। এই লোককে আজ ঘুমিয়েই কাটাবে নাকি আজিব? মায়া ভাবে কাব্য এইভাবে উঠবে না। পাশে রাখা পানিগুলো কাব্যর মুখে মেরে দেয়। কাব্য লাফিয়ে ওঠে। কি কি হয়েছে? ও, মহারাজার ঘুম ভেঙেছে তাহলে? মানে, আর আমাকে পানি কেন মারলে? কয়টা বাজে? কাব্য ঘড়ি দিকে তাকিয়ে দেখে 10টা বাজে। 10টা? আর কি? কেন, কি হয়েছে? কাল বলেছিলেন আজ বাইরে ঘুরতে যাবেন, আর আপনি কিনা নাক ডেকে ডেকে ঘুমাচ্ছেন। বাহা! আমার বউ দেখি আমার সাথে ঘুরতে যাওয়ার জন্য এত আগ্রহী যে আমাকে পানি মেরে তুলে ঘুম থেকে। কাব্যর এই কথা শুনে মায়া কিছুটা হতবাক হয়ে যায়। কি হলো, কি এত ভাবছো? কিছু না, যাব না। কাব্য তাড়াতাড়ি উঠে যায়।
এই না না, সরি, আসলে একটু অবাক লেগেছে, তাই তো। আচ্ছা দাঁড়াও, আমি এখনই ফ্রেশ হয়ে আসতেছি। কাব্য তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে নেয়। দুইজনে চলে যায় ঘুরতে। কেটে যায় 1 মাস। এই 1 মাসে কাব্য আর মায়ের সম্পর্কটা কিছুটা স্বাভাবিক রূপ নেয়। মায়ের মনে কাব্যর জন্য কিছু হলেও কাব্যর জায়গা করে নেয়, তা মায়ার অজান্তেই। কাব্যর পাগলামিগুলো মায়াকে কিছুটা হলেও গলিয়ে নেয়। মায়াও এই ভেবে নেয় এই 1টি বছর তো দেখতে দেখতে কেটেই যাবে। আর কাব্য, সে ভেবে নেয় এই 1টি বছরে সে তার ভালোবাসায় মায়াকে রাঙিয়ে তুলবেই। এদিকে মেঘ প্রতিদিন আয়শার শর্ত অনুযায়ী তার কপালে চুমো দেওয়া, তাকে বুকে নিয়ে ঘুমানো, একসাথে তাহাজ্জুদের নামাজ পড়া, সব যেন চলতেই থাকে। মেঘের মনে আয়শা আর সম্মানটুকু করে নেয়। মেঘের মায়ের সাথে সে পুরো ফ্রেন্ডলি চলে, মনে হয় এইটাই আয়শার মা। আর মেঘের মা তো আয়শাকে নিজের মেয়ে ভাবে। তাদের মধ্যে যে ভালোবাসা তা যেন মেঘকে মুগ্ধ করে। মেঘ শার্টের বোতাম লাগাচ্ছে। আয়শা মেঘের চা নিয়ে এসে বলে,